গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর হাজির হয়েছি একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্প গজেন্দ্র কুমার মিত্রের লেখা শিল্পী ও মডেল। দিন 15 জন্য পুরীতে এসেছি। বহুদিনের আকাঙ্ক্ষিত অবসর, একটু ভালোভাবে কাটাবার ইচ্ছা। একটা হোটেলে এসে উঠেছিলাম, কিন্তু একবেলার পরই অসহ্য লাগলো। খাওয়ায় ভালো, ঘরগুলিও মন্দ নয়, কিন্তু পরিবেশ এত নোংরা, প্রাকৃতিক কার্যের স্থানগুলি এমন অপরিষ্কার যে মন একেবারে বিষিয়ে উঠল। বেলা 4টে বাজতে না বাজতেই বৈকালিক চা জল খাবারের জন্য অপেক্ষা না করেই বেরিয়ে পড়লাম এবং সামনে যে স্থানীয় লোকটিকে দেখতে পেলাম তাকে প্রশ্ন করলাম, হ্যাঁ মশাই, এখানে একটা ভালো ঘর কোথায় পাওয়া যাবে বলতে পারেন? মানে রুগী টুগি থাকেনি এমন বাড়ি। আমি অবশ্য একখানা ঘর চাই শুধু। তিনি থমকে দাঁড়িয়ে ভাবলেন একটু। তারপর আমি যে হোটেলটাতে এসে উঠেছিলাম ঠিক তার পাশের বাড়িটা দেখিয়ে দিয়ে বললেন, ওই বাড়িতে দেখুন তো খোঁজ করে, কোনো মেয়ে ছেলের বাড়ি, সবে তৈরি হয়েছে। ওর মালির মুখে শুনলাম যে একখানা ঘর বুঝি ভাড়া দেবে। একবার জিজ্ঞাসা করেই দেখুন না। গেলাম সেখানে। মালিটা বাড়িতেই ছিল। সে আমার প্রশ্নের উত্তর না দিয়ে সন্দিগ্ধ চিত্তে প্রশ্ন করল, কে থাকিবে, কয়জন? আমি একা থাকবো শুনে আরও শঙ্কিত হয়ে উঠল বোধ হয়। আপনার অসুখটা কি? কোনো অসুখ নেই, শুধু হাওয়া খেতে এসেছি শুনে বোধহয় আশ্বস্ত হলো একটু, কিন্তু জেরা থামল না। তৃতীয় প্রশ্ন হলো, কেতে দিনও রহিবে? 14 দিন শুনে একটু চুপ করে থেকে বলল, মিলিবে, ভরা লাগিবে দেইলি 2 টঙ্কা, অর্থাৎ দৈনিক 2 টাকা। তাই সই বললাম, দেখি বাবা ঘরটা। বাংলো প্যাটার্ন বাড়ি, সামনে বারান্দা এবং একটা বড় হল ঘর, দুপাশে 2টি শোবার ঘর। ভাড়া দেবেন বলেই বাড়িওয়ালি ডান পাশের ঘরটির সঙ্গে আলাদা শৌচাগার ইত্যাদি তৈরি করিয়েছেন। সম্পূর্ণ পৃথক ব্যবস্থা, কল আছে, কুয়ো আছে একটা। বাড়িটা শুনলাম একেবারে নতুন নয়, এখানে এই প্ল্যানেরই একটা বাড়ি ছিল, তবে তার বিশেষ কিছু আর নেই। বলতে গেলে সবটাই ঢেলে সাজানো হয়েছে। যাই হোক, তাতে আমার আপত্তি নেই। নবসাজে তৈরি হবার পর কেউ আসেনি, সেটুকুই আমার যথেষ্ট। তখনই কথাবার্তা পাকা হয়ে গেল। ঠিক হলো যে উক্ত মালি দৈনিক 4 আনার বদলে আমাকে দুবেলা স্নানের জল ও পানির জল দেবে এবং ঘর ছেড়ে বিছানা ছেড়ে দেবে। অগ্রিম 10টি টাকা তার হাতে দিয়ে হোটেলে ফিরলাম। ম্যানেজার বাবুকে সংবাদটি দিয়ে তার সঙ্গে বন্দোবস্ত করলাম, দুবেলার চা জল খাবার তিনি আমার নতুন বাসায় পাঠিয়ে দেবেন এবং স্থূল আহারগুলো এখানে এসে আমি খেয়ে যাব। পাশেই থাকব, সুতরাং তিনি খুব আপত্তি করলেন না। যদিও সিটটা ছেড়ে দেবার জন্য দৈনিক চার্জ থেকে তিনি 8 আনার বেশি কমাতে রাজি হলেন না কিছুতেই। দিন 2 বেশ নিরুপদ্রব শান্তিতে কাটল। একা থাকি এত বড় বাড়িতে, সমুদ্র গর্জন ছাড়া কোনো শব্দ নেই। মালি বড় ঘর খুলে একখানা ক্যাম্প চেয়ার বার করে দিয়েছে, সেইটা পেতে চুপ করে বসে থাকি বারান্দায়। ঢেউ দেখি আর ঢেউয়ের শব্দ শুনি, নিশ্চিদ্র অবসর। সঙ্গে বই এনেছে খান 2, কিন্তু পড়তে ইচ্ছে করে না। সমুদ্রের দিকে চেয়ে দিন কেটে যায়, পড়ব কখন? বুঝতে পারি ভিক্টর হুগো শুধু সমুদ্র দেখেই তার নির্বাসনের 12 বৎসর কেটে যাবে এ কথা কেন বলেছিলেন। ঠিক এমনি একটি বিশ্রামেরই বুঝি কল্পনা করেছিলাম এতদিন।
কিন্তু তৃতীয় দিন সকালবেলা সমুদ্র তীর থেকে বেরিয়ে ফিরে দেখি বিষম কাণ্ড। 3খানা রিকশা দাঁড়িয়ে আমাদেরই বাড়ির সামনে, তাছাড়াও একটা ঠেলা গাড়ি। একখানা রিকশা এবং ঠেলা গাড়ি বোঝাই নানা রকমের ডেও ঢাকনা, আর একটিতে একটি দাসী গোছের স্ত্রীলোক। তাতেও যৎপরণাস্তি মাল বোঝাই দেওয়া হয়েছে, এবং বাকি একটি রিকশা জুড়ে এক ভদ্রমহিলা। অনুমানে বুঝলাম ইনি বাড়ির মালিক বা মালেকা। ফর্সা রং, খুবই ফর্সা, তাতে সন্দেহ নেই। বয়সকালে হয়তো সুন্দরী ছিলেন, কারণ নাক চোখ খুব ভালোই, কিন্তু বেঢপ ও বেঢোল মোটা বলে প্রথম দর্শনে কিছুই বোঝা যায় না। চোখে পড়ে শুধুই মেদ, তাল তাল ডেলা ডেলা মেদ। বয়স হয়েছে, 50-এর কাছাকাছি হবে হয়তো। মাথার চুলে বিশেষ পাক ধরেনি, কিন্তু টাক ধরেছে। সামনেটা যেখানে এককালে সিঁথির সরু গলি ছিল, সেখানে আজ চৌরঙ্গির চওড়া রাস্তা। অবশ্য সিঁথিতে সিঁদুরের কোনো চিহ্ন নেই, যদিও চওড়া কালাপাড় শাড়ি পরনে এবং হাতে গোছা ভর্তি চুড়ি। গলার হারটা দেহের অনুপাতে বোধ করি তৈরি, জাহাজ বাঁধা শেকলের মতোই মোটা। ভদ্রমহিলা বহু কষ্টে এঁকে বেঁকে নামলেন। দেহের সঙ্গে কণ্ঠস্বরটাও বেশ মানানসই। হাঁক ডাক করে রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা এবং মালিকে ধমক দিয়ে চারিদিক সন্ত্রস্ত করে তুললেন। মনটা বিরক্তিতে ভরে গেল। মনে হলো আমার এই শান্তির তপবনে যেন মূর্তিমতি অশান্তি এসে দেখা দিলেন। এটাকে কতকটা অনধিকার প্রবেশ বলেই বোধ হলো, এবং মনটা বিদিষ্ট হয়ে উঠল। অথচ উপায় বা কি? ওর বাড়িতে যে উনি আসবেন না, এরকম কোনো শর্ত তো হয়নি। মালের স্তূপ, গাড়ি প্রভৃতি পাশ কাটিয়ে বাড়িতে ঢুকলাম। বারান্দাতে ডেক চেয়ারটা পাতাই ছিল, সেটাকে টেনে ঘরে তুলে দরজা বন্ধ করে অত্যন্ত অপ্রসন্ন মুখে এসে বিছানায় বসলাম। যা করে এখন জানলা বারান্দায় বসে শান্তিতে একটু সমুদ্র দেখব, সে সম্ভাবনা তো গেল। কিন্তু প্রথম তোলপাড়টা কমে যেতে কোলাহলটাও আশ্চর্য রকম শান্ত হয়ে গেল। অনুমান করলাম বাদিকের ঘরটিতেই তিনি শয়ন করবেন। সুতরাং ভবিষ্যতেও ওই নাকারার মতো গলা অন্তত কানের কাছে বাজবে না। অনেকক্ষণ চুপচাপ দেখে আস্তে আস্তে একবার বাইরে বেরোলাম ভরসা করে। দেখলাম আমার অনুমানই ঠিক। ডেও ঢাকনা বেশিরভাগই ওদের বড় রান্নাঘরে তোলা হয়েছে, বাদিকের ঘরেই বিছানাপত্র উঠেছে। কিন্তু বিস্ময়ও কিছু তোলা ছিল বই কি আমার জন্য। হলঘরে জানলা দুটি খোলা হয়েছে, তার ভেতর দিয়ে চেয়ে দেখি কিমাশ্চর্য মতো পরম, সেটি রীতিমতো হাল ফ্যাশনের ড্রয়িং রুমের মতো সাজানো। গদি মোড়া সোফা সেটি, তাতে খাকি কাপড়ের ঢাকা, মধ্যে নিচু কাশ্মীরি টিপয়। পাশে একটা ছোট হোয়াটনটে কিছু বই ও কাগজ। এছাড়াও খানচারেক বেতের চেয়ার এবং ডেক চেয়ার। কি কাণ্ড! এ যে ধুকরির মধ্যে খাসা চাল। ফিরে এসে আবার দৌড় ভেজিয়ে দিয়ে বিছানায় বসলাম। মালির পাত্তা নেই, সে বোধ হয় ওদের জন্য বাজারে গিয়েছে। সঙ্গের মেয়ে ছেলেটি ইতিমধ্যেই উনুনে আঁচ দিয়েছে। বেশ শান্ত অবস্থা। আমি বিছানায় গা ঢেলে একখানা বই টেনে নিলাম। বাইরে বসে যেমন সমুদ্রের দিকে চেয়ে কাটানো যায়, ঘরের ভেতর তা সম্ভব নয়। মিনিট 5 মাত্র কেটেছে। এমন সময় অত্যন্ত শান্ত এবং মধুর গম্ভীর একটি নারী কণ্ঠ কানে এলো। বাবা ঘরে আছেন নাকি? শশব্যস্তে উঠে দৌড় খুললুম। দেখি বাড়িওয়ালি স্বয়ং। কিছুক্ষণ পূর্বের সে বজ্রনাথ এমন মাধুর্য পেল কোথার থেকে? আশ্চর্য তো। সে যাই হোক, উনি স্নান করেছেন।
ভিজে চুল পিঠে আলানো, পরনে গরদের শাড়ি। বেশ মহিমাময়ী মূর্তি। অতখানি মেদও যেন এখন আর বেমানান বোধ হচ্ছে না। ভদ্রমহিলার হাতে একটি রূপোর রেকাবিতে কলকাতা মার্কা 4টি আবার খাবো সন্দেশ, আর এক হাতে একটি কাচের গ্লাসে 1 গ্লাস জল। আমায় দেখে একগাল হেসে বললেন, একটু জল খান বাবা, বাড়িতে আছেন, ছেলে মানুষ, ছেলের মতো। আপনাকে না দিয়ে তো মুখে তুলতে পারিনে বাবা। আপনি নির্ভয়ে খান, কলকাতা থেকে এনেছি। আপনারা তো অত জাতফাত মানেন না, আর মানলেও সন্দেশে দোষ নেই, এ যার তার হাতে খাওয়া যায়। আগেকার বিরূপ মনোভাব যেন কোন মায়ামন্ত্র বলে চলে যায়। বড় ভালো লাগে মানুষটিকে। হেসে বলি, আমাকে আর আপনি আপনি করছেন কেন? আপনি আমার মায়ের মতো, আমাকে তুমিই বলবেন। আমিও বরং আপনাকে মাসিমা বলে ডাকব। একগাল হেসে মাসিমা বললেন, বাবা, তোমার কথা শুনে প্রাণটা জুড়ল। মালির মুখে ছোকরা ভাড়াটে এসেছে শুনে যা ভয় হয়েছিল। আমরা হলুম সেকেলে মানুষ, চেঁচামেচি করা স্বভাব। না জানি কি মনে করবেন, হয়তো বিরক্ত হবেন, ভয় হয়েছিল এমন। তারপর আবার মালিটা বলল, বাবু কারোর সঙ্গে কথা কয় না, চুপ করে থাকে। তাই শুনে তাড়াতাড়ি পারুলের মাকে বলি, অত চেঁচাসনি মা, চুপ কর, বাবু হয়তো অসভ্য ভাববে। তা একটু বসি বাবা, তুমি একটু মুখে দাও দেখি। ল্যাংড়া আমও এনেছি, এবেলা ভিজুক, ওবেলা ছাড়িয়ে দেব। অগত্যা সন্দেশের থালা হাত থেকে নিতে হয়। ভদ্রতার খাতিরে প্রশ্ন করি, আপনি জল খেয়েছেন? না বাবা, এখনো আহ্নিক পুজো কিছুই হয়নি, এবার যাব। একটু চা করতে বলেছি। আমার গুরুর অনুমতি নেওয়া আছে, চা খেয়ে আহ্নিক করি, তাহলে মনটা স্থির হয় পুজোয় বসে। নইলে কেবল তেষ্টা পায় আর ছটফট করি, কখন পুজো শেষ হবে, চা খাবো। এই বলে একটু হাসলেন। প্রশ্ন করলাম, কদিন থাকবেন? এখন তো রথ অবধি আছি, উনি যদি হুকুম দেন তো আরও কিছুদিন থাকব, নইলে তারপরই পালাতে হবে। অনেক বলে 1.5 মাস ছুটি নিয়েছি। আমার বাবা পাতের ধাত কি না, বুকেরও একটু গোলমাল আছে, এখানে থাকলেই ভালো থাকি। কিন্তু কি করব, ওর যে একদম ছুটি নেই, 5 রকম ব্যবসা, দিনরাত তাই নিয়ে মেতে আছেন। একটা দিন বাইরে যাবার উপায় নেই। কত বোঝায় যে শরীরটার দিকে তাকাও, বয়স হয়েছে, একটু বিশ্রাম নেওয়া দরকার। তা কে কার করি ধারে। বাড়ি হতে গৃহপ্রবেশের সময় 5টি দিন এসেছিলেন, ব্যাস তাই আমার ভাগ্যি। উনি থাকবেন বলে কত শখ করে ড্রয়িং রুম সাজালুম, তা বড়াতে থাকলে তো বাবা ছুটি ভোগ করবে। ইহজীবন খালি গাধার মতো খাটতে এসেছিল। আবার বললে বলে, যতদিন খাটছি ততদিনই আছি, বসলে একেবারে শুয়ে পড়ব। আবারও সিঁথির দিকে তাকাই, না, সিঁথিতে সিঁদুর নেই। ভদ্রমহিলার যাই হন, নির্বোধ নন। আমার চাহনির অর্থ বুঝতে তার দেরি হলো না। মাথাটা ঈষৎ নামিয়ে বললেন, না বাবা, আমি ওর ঠিক বিবাহিতা স্ত্রী নই। আমরা এই পথেরই। মিছে কথা কেন বলবো বাবা তীর্থস্থানে এসে? জগন্নাথ যা করতে পাঠিয়েছেন তাই করছি, আমার দুঃখ করার কিছু নেই। তবে হ্যাঁ, আজকাল অনেকে সিঁদুর পরে বটে, কিন্তু আমি ওটাকে পবিত্র চিহ্ন বলেই মনে করি। ও আমাদের নেবার অধিকার নেই। তুমি বোধহয় একটু আঘাত পেলে বাবা মনে মনে, তাই না? তাড়াতাড়ি সন্দেশের থালা নামিয়ে 2 হাত জোর করে বলি, আপনি আমার মাসিমা, সেই পরিচয়ই আমার কাছে ঢের। ওর চোখ ছলছলিয়ে এলো, বোধহয় কি বলতেও গেলেন, কিন্তু তার আগেই পারুলের মা চা নিয়ে এলো। ওর জন্য সাদা পাথরের বাটিতে, আমার জন্য রীতিমতো হাল ফ্যাশনের 1 কাপে।
চা খেয়ে তিনি আনহিকে চলে গেলেন। আমিও যথারীতি চেয়ারটা বার করে বারান্দায় এনে বসলুম। মাজা গেল। বিকেলে 3টে বাজবার সঙ্গে সঙ্গেই পারুলের মা চা দিয়ে গেল। ঘণ্টাখানেক পরে মাসিমা নিয়ে এলেন ল্যাংড়া আম আর সন্দেশ আর 1 দফা চা। একটু বিব্রতই বোধ করলাম। সবিনয়ে বললাম, এসব আর কেন মাসিমা, এখনই আবার হোটেল থেকে চা দিতে আসবে। প্রসন্ন নির্বিকার মুখে মাসিমা উত্তর দিলেন, সে আমি বারণ করে দিয়েছি বাবা, বলে পাঠিয়েছি চা জল খাবার আর পাঠাতে হবে না। ভাতটাও বন্ধ করে দিতাম, কেননা পারুলের মা ভালো কায়স্থর মেয়ে, ওর হাতে খেলে তোমার জাত যেত না। কিন্তু তুমি হয়তো বড় বেশি লজ্জা পাবে বলেই বললুম না। কিন্তু তা বলে মাসিমার কাছে থেকে হোটেল থেকে চা নিয়ে খাবে, এ বাবা আমার পক্ষে বড় লজ্জার কথা নয় কি? বাঁচলুম। মাসিমা দেখলুম মানুষটি খুব শৌখিন, উৎকৃষ্ট দার্জিলিং চা এনেছেন সঙ্গে। আমিও ঠিক এই চাই পছন্দ করি। হোটেলের চা খেতে গিয়ে চোখে জল আসে। পরের দিন আরও খুশি হলুম, একটু বিস্মিতও হলুম ঠিক 5:30টার সময় পারুলের মা চা নিয়ে আসাতে। এখানে সে বেডটি পাবো এ আশা কখনোই করিনি, যাকে বলে প্লেজেন্ট সারপ্রাইজ। জিজ্ঞাসা করলাম, মাসিমারও এ অভ্যেস আছে বুঝি পারুলের মা? না দাদা বাবু, উনি স্নান না করে খান না, আপনার জন্যে বলে রেখেছিলেন। সেখানে বাবু খান কি না, স্পিরিট স্টোভ স্পিরিট সব সঙ্গেই আছে। মা বললেন, ওরা কলকাতা ছেলে, বিছানায় শুয়ে চা খাওয়া ওদের অভ্যেস, কাল ভোরবেলায় চা দিস। মুগ্ধ হয়ে গেলাম মাসিমার বিবেচনায়। আরও ঘণ্টাখানেক পরে এলো গাওয়া ঘিয়ে ভাজা লুচি, সন্দেশ ও চা। কিন্তু তার চেয়েও কৃতজ্ঞ হলুম যখন বেলা 10টার সময় মালি নিঃশব্দে আমার পাশে এসে একটি ছোট টিপয় এবং তার উপর 1 কাপ চা রেখে গেল। এই চাটির জন্য এখানে এসে পর্যন্ত অসুবিধা বোধ করি। কাছাকাছি চায়ের দোকান নেই, তাহলে যেতাম। অথচ স্নান করার ঘণ্টাখানেক আগে এই চা খাওয়া আমার চিরদিনের অভ্যেস। এমন করে অন্তর্যামীর মতো মনের কথা বুঝতে পারেন কি করে? বিকেলবেলা চা এবং চা জল খাবার শেষ করে যথারীতি বাইরের চেয়ারে বসেছি। মাসিমা এসে পাশে মাটিতেই বসে পড়লেন। এ কথা সে কথার পর প্রশ্ন করলেন, তুমি কি করো বাবা? মাথা চুলকে বললুম, সে এমন কিছু নয় মাসিমা, লিখি টিখি। ও, বই লেখো বুঝি? কি বই? স্কুলের বই না নাটক নভেল? নাটক নভেল। তাতে সংসার চলে? গায়ে ক্লেশে চলে, খুব কি আর সচ্ছলে চলে? হ্যাঁ, আজকাল শুনেছি লেখকরা অনেকে শুধু লিখেই খান। এখন তাহলে বই বিক্রি বেড়েছে, আগে বই লিখে সংসার চলতো না বিশেষ। মাসিমা দেখছি এ জগতের খবরও রাখেন। বিস্ময় চাপতে পারলুম না, বললুম, আপনি সব খবর এত রাখেন কি করে? মাসিমা মুখ টিপে হাসলেন, বললেন, 2-4 জন লেখককে আমিও চিনতুম বাবা, এখনও চিনি, তবে অনেক দিন দেখা সাক্ষাৎ নেই। 2-1 জন দয়া করে তাদের বইও দিতেন, নতুন বই বেরুলে। আগ্রহ বেড়েই যায়। প্রশ্ন করি, কাকে কাকে চিনতেন? উনি মানে মেসমশাই কি এসব লাইনের লোক নাকি, কিংবা প্রকাশক প্রকাশক? না না বাবা, উনি নিরেট লোহার কারবারি। লোহা আছে, সিমেন্ট আছে, কিছু কিছু কন্ট্রাক্টরিও করেন। ওর এসব করবার সময় কোথায়? তবে আপনার সঙ্গে পরিচয়ের সূত্র কি? মাসিমা কথাটা এড়িয়ে যান, বলেন, সে আরেকদিন বলবো এখন। তারপর খানিকটা চুপ করে থেকে বললেন, অনিল ঘোষালকে চিনতে বাবা? কে অনিল ঘোষাল?
আর্টিস্ট মানে ছবি আঁকতেন যিনি? হ্যাঁ, তার কথাই বলছি। তাকে বাংলাদেশের কে না জানে মাসিমা? বাংলাদেশের সব কাগজে একসময় তার ছবি ছাপা হতো। কোথাও ছবির প্রদর্শনী হলে রাজা রাজরারা এসে ওর ছবি আগে খুঁজতেন। আর কি দামে বিক্রি হতো! ১,৫০০, ২,০০০, ২,৫০০ পর্যন্ত একটা ছবির দাম উঠত। আপনি তাকে চিনতেন নাকি? চিনতুম বই কি। ওর ছবির অ্যালবামও আছে আমার কাছে। এখানে আছে, দেখাবো? দাঁড়াও, আনছি। হলঘরের বইয়ের র্যাকেই ছিল। মাসিমা উঠে গিয়ে ধুলো ঝেড়ে এনে দিলেন। বসে বসে পাতা উল্টাতে লাগলাম। টাইটেল পৃষ্ঠায় উপহার লেখা আছে, কল্যাণিয়া শ্রীমতী সত্যবালার করকমলে অনিল ঘোষাল। অর্থাৎ মাসিমার নাম সত্যবালা। শুধু সাহিত্যিক নয়, শিল্পীদের সঙ্গেও তার ধরম মহরম যথেষ্ট। কারণটা কি? প্রশ্ন করতে সংকোচ বোধ হয়। স্পষ্টই দেখছি মাসিমা সংকোচ বোধ করছেন। সুতরাং নীরবে অ্যালবামের পাতা উল্টাই। সব ছবি পরিচিত। এককালে আমি অনিল ঘোষালের খুব ভক্ত ছিলাম। আজও তার প্রতি শ্রদ্ধা কম নেই। এসব ছবির ইতিহাস আমি জানি। কোন প্রদর্শনীতে কোনখানা কত দামে বিক্রি হয়েছে এবং কোন মহারাজা বা লাট সাহেব কিনেছিলেন তা আমার এখনো মুখস্থ। তেলের ছবি আঁকতেন অনিল ঘোষাল। আশ্চর্য ছিল তার তুলির টান। রঙে ছিল অদ্ভুত দক্ষতা। অধিকাংশই নারীদেহের ছবি। একই মডেলের ছবি সবগুলো। ভদ্রলোক বোধহয় কখনো দ্বিতীয় মডেল ব্যবহার করেননি। করার প্রয়োজনও ছিল না। কারণ যাকে সামনে রেখে তিনি ছবি আঁকতেন সে মেয়েটি আশ্চর্য সুন্দরী। অমন রূপ বাঙালির ঘরে দুর্লভ। হয়তো বাঙালি নয়। যেমন দেহলাবণ্য তেমনি মুখশ্রী। এই একই মূর্তি কত রকমের কত ঢঙেই না এঁকেছেন, কোনোটা খারাপ লাগেনি। কেউ স্নানরতা, কেউ কলসি কাঁখে, কেউ প্রণতা, কেউ দর্পিণী। নানা রূপ ওই একই মেয়ের। বিচিত্র ভঙ্গিতে ছবি নিয়েছেন। ভিন্ন ভিন্ন মেয়ে বলে মনে হয় তাই। ওর ছবির প্রতি ক্রেতাদের যে পক্ষপাত ছিল তার জন্য হয়তো শিল্পীর শিল্প নৈপুণ্যের প্রতি শ্রদ্ধাই সবটা দায়ী নয়। এই আশ্চর্য সুন্দরী মেয়েটির দেহলাবণ্য খানিকটা দায়ী, হয়তোবা বেশিরভাগই। অনিল ঘোষাল মারা গিয়েছেন। শোচনীয় মৃত্যু। শুনেছি কোন এক পতিতা রমণীর প্রতি প্রণয় আসক্ত ছিলেন তিনি। তার পেছনে ব্যয় করেই তিনি সর্বশান্ত হন। তবুও নাকি তার মন পাননি। সে ওকে ত্যাগ করে। সেই দুঃখে তিনি আত্মহত্যা করেন এবং করেন সেই রমণীরই বাড়ির সামনে রাস্তায়। অত বড় শিল্পীর মৃত্যু হয় পথে। এতদিন মনে হয়নি, আজ মনে হলো যে মেয়েটিকে মডেল করে তিনি আঁকতেন নিশ্চয়ই তারই প্রেমে পড়েছিলেন তিনি। ঠিক তাই। এ কথাটা এতদিন কেন মনে পড়েনি? আচ্ছা নির্বোধ তো আমি। এমন মেয়ের প্রেমে না পড়াই অস্বাভাবিক। কে এই মেয়েটি এত নিষ্ঠুর? যে শিল্পী এমন করে শুদ্ধমাত্র তাকেই অমর করে রেখে গেল নিজের সাধনায়, সারা জীবন শুধু ওই একটি রূপই আঁকল, তার থেকে ফিরেও তাকালো না। এমন নিষ্ঠুর, এমন পাষাণী, সে কে? সহসা প্রশ্নটা মুখ দিয়ে বেরিয়ে গেল। আচ্ছা, এ যে ওর মডেল, মানে যাকে সামনে রেখে এসব ছবি উনি এঁকেছেন, একে চিনতেন? মনে হলো মাসিমার সুগোর মুখে কে একটা শালতা ঢেলে দিল। উনি মাথা হেঁট করলেন। অকারণে ওর লজ্জার কারণ হয় নিজেই লজ্জা পেলাম। প্রশ্নের আর পুনরুক্তি না করে নীরবে ছবিই দেখে যেতে লাগলাম। একটু পরে কিন্তু উনিই মুখ খুললেন। আর চোখে চেয়ে দেখলাম এবং অবাক হয়ে গেলাম। ওর মুখে শুধুই লজ্জা নয়, যেন একটু গৌরবেরও আভাস ফুটে উঠেছে। ধীরে ধীরে বললেন,
জগন্নাথের কাছে এসে আর মিছে কথা বলবো না বাবা, ও মডেল আমি। সামনে সহসা জগন্নাথ দেবকে সশরীরে আবির্ভূত দেখলেও হয়তো অত বিস্মিত হতুম না যতটা হলুম ওর কথা শুনে। এই মেদ বিপুলা স্থবিরা প্রৌঢ়া রমণী আর সেই পূর্ণ যৌবনা স্বাস্থ্য লাবণ্যবতী সুশ্রী মেয়েটি এক এবং অভিন্না, এ কি সত্যি? অবাক হয়ে চেয়ে রইলাম। হ্যাঁ তো, ভালো করে লক্ষ্য করলে চোখ, ললাট এবং চিবুকের গঠনে একটা সাদৃশ্য ধরা পড়ে বই কি, কিন্তু তাই বলে ওই আর এই, না না, এ অসম্ভব। লজ্জিতভাবে একটু হাসলেন মাসিমা, বললেন, হ্যাঁ বাবা, আজকের এই চেহারা দেখলে সেদিনকার ওই চেহারার মিল পাওয়া শক্ত, কিন্তু এই তো ভগবানের নিয়ম বাবা, সকলেরই যৌবন একদিন এই পরিণামে এসে পৌঁছয়। তবু অবিশ্বাস যায় না। বলি, কিন্তু উনি তো মারা গেছেন মোটে 500 বছর, তার আগে অবধি তো ছবি এঁকেছেন আর এই ছবি এঁকেছেন, তাহলে? মাসিমা বললেন, যা কিছু ছবি দেখছো বাবা, সব 2 বছরের ভেতর স্কেচ করা, তারপর আর ওর দরকার হয়নি। উনি জানতেন যে মেয়েদের, বিশেষত বাঙালি মেয়েদের যৌবন কত ক্ষণস্থায়ী। বলতেনও তো প্রায়ই, এইবার তো বেঢপ মোটা হয়ে যাবে, এই বেলা যা পারি করে নিই। তা নিয়েছেনও প্রায় 300 স্কেচ, তার কখানেই বা কাজে লাগিয়েছেন। যদি আরও বছর কতক বাঁচতেন তাহলে হয়তো সেগুলো শেষ হতো। তাহলে ইনি সেই যার জন্য অত বড় একজন শিল্পী প্রাণ দিল? ঘৃণায় বিতৃষ্ণায় মনটা ভরে যায়। কিছুক্ষণ চুপ করে বসে থাকি, কিন্তু শেষ পর্যন্ত কৌতূহলেরই জয় হয়। প্রশ্ন করি, কিন্তু ওর সঙ্গে আপনার সম্পর্ক ঘুচল কেন? কি নিয়ে অশান্তি হলো? বলেই বুঝতে পারি যে অশোভন হয়ে গেছে প্রশ্নটা। অনধিকার চর্চা তো বটেই। লজ্জিত হয়ে অন্য কথা পাড়তে যাব তার আগেই তিনি সবিস্ময়ে বলে উঠলেন, কই, সম্পর্ক তো ঘোচেনি। মরবার 7 দিন আগেও আমার বাড়িতে এসেছিলেন, কত গল্প করে গেছেন। তখন কি জানি যে এসব সাংঘাতিক মতলব ওর মাথায় খেলছে। ক্ষীরের পান্তুয়া তৈরি করেছিলুম, চেয়ে চেয়ে খেয়ে গেলেন বাবুর সঙ্গে পাল্লা দিয়ে। এ আবার কি কথা? কিন্তু তখন আর কৌতূহল চাপবার ক্ষমতা নেই। লাজ লজ্জার মাথা খেয়ে বলেই ফেললাম, বাবু, উনি তাহলে আপনার কে ছিলেন? পোড়া কপাল, বাবুর বন্ধু বলেই তো ওর সঙ্গে আমার আলাপ। আমি ওকে ঠাকুরপো বলতুম, উনি বলতেন বৌদি। একদিন বাবুকে এসে বললেন, বৌদির এমন ফিগার, ওকে যদি মডেল পেতুম তাহলে ভারী সুবিধে হতো। ব্যাস, বাবুর হুকুম হলো যে ওর স্টুডিওতে যাও। তা অবশ্যই আমি যাইনি। আমারই বাইরের একটা ঘরে উনি তখনকার মতো স্টুডিও করেছিলেন। এই পর্যন্ত। শেষে আমার বিরক্তি ধরে গেল। তাছাড়া তখনই মোটা হতে শুরু করেছি, ওরও আর দরকার রইল না। প্রতি মুহূর্তে ভয় হচ্ছিল, এই বুঝি ধমক খাবো, কিন্তু তবু সাহস যেন বেড়েই চলছিল। বলে বসলাম, কিন্তু ছবি আঁকতে আঁকতে কোনো ঘনিষ্ঠতা হয়নি? কি দুঃখে হবে বাবা, আমার এমন রাজা বাবু। 16 বছর বয়সে ওর পায়ে ঠাঁই পেয়েছি। আজ পর্যন্ত অন্য কোথাও কারো কাছে উনি যাননি। মন্তর পড়া হয়নি শুধু, নইলে আমরা স্বামী স্ত্রী। তাছাড়া ওর ছেলেও আমাকে নতুন মা বলে, বাড়িতে আসে। এসব বিষয় সম্পত্তিও সেই পাবে, উইল করে দিয়েছি। তুমি হাসালে বাবা। ওই বাউন্ডুলে আর্টিস্ট, কি ছিল ওর? ছবি বিক্রি যখন হতো 2-4 দিন খুব উঠত, তারপরই তো এসে হাত পাতত বন্ধু বান্ধবদের কাছে। চুপ করেই থাকি।
শিল্পীর সাধনা, ধ্যান, তার কৃতিত্ব, এসব তাহলে নিতান্তই কথার কথা? নারীর প্রেম পেতে হলে সেই সনাতন কাঞ্চন মূল্যে পেতে হবে। খানিক পরে বললাম, আমার কথায় রাগ করছেন না তো মাসিমা? না না বাবা, ছি, তুমি তো অন্যায় কিছু বলনি। আচ্ছা, তবে যে শুনেছিলুম উনি কোনো এক মেয়ের জন্যই। মাথা হেঁট করলেন মাসিমা। নীরবে নত মুখে বসে বসে উড়ে আসা বালির উপর দাগ কাটতে লাগলেন। আমি মনে মনে একটা বিজয়গর্ব বোধ করলাম। এইবার ধরেছি তাহলে, কিছু একটা ছিল বই কি। কিন্তু একটু পরে মাসিমা মাথা তুলে বললেন, সে আমারই লজ্জার কথা বাবা। মাঝে মাঝে মনে হয় আমি ওর মৃত্যুর জন্য দায়ী। তখন কি জানি ছাই যে ওর প্রকৃতি এমন হবে। একটা মেয়ে আমার বাড়ির নিচের তলায় ভাড়াটে আসে। যে ঘরে ওর স্টুডিও ছিল সেই ঘরেই খালি পড়ে থাকে। নিচের তলায় বলে আমি জোর করে ভাড়া দিয়েছিলাম, নইলে ওর মত ছিল না মোটেই। আমার এক পাতানো মাসি বলে দিয়েছিলেন, ভাড়া নিয়ে কোনো গণ্ডগোল হবে না, তিনি দায়ী। যে ভাড়া এলো, নিরি, তার একটা 17 বছরের মেয়ে ছিল সোনা বলে। কে বলবো বাবা, এমন স্ত্রীহীন মেয়ে আমি দুটি দেখিনি। যেমন কালো তেমনি বেয়াড়া কাটকাট গড়ন, একেবারে পুরুষ মানুষ। বলতে লজ্জা করে, মেলি ধরন তার চেহারায় কোথাও ছিল না। নীরির এক বাবু ছিল ওই রকম, মেয়েটে নাকি তার মতোই হয়েছে। ইদানিং নীরির কেউ ছিল না, বয়সও হয়েছিল, টাকা সুদে খাটাতো আর খেত। মেয়েটার বাবু জুটবে না তা সেও জানত। বিয়ের চেষ্টা করেছিল। আমাদের ঘরে এমন বিয়ে আকছাড় হয়, কিন্তু ওকে কে নেবে বাবা, সে আশাও ছিল না। ওর নামই রটে গিয়েছিল গাড়োয়ান সোনা, গাড়োয়ানের মতো চেহারা। আমার বাড়ি আসবার পর বোধ করি ওর মায়ের টাকার গন্ধ পেয়েই পাড়ার এক বিশ্ব বখাটে ছোড়া লাগলো ওর পেছনে। সোনাও এর আগে তো ও স্বাদ পায়নি, সেদিকে ঢলল। এর ভেতর কি করে কি হলো, একদিন ঠাকুরপোর চোখে পড়ে গেল মেয়েটা। কি যে দেখলেন ওর মধ্যে তিনি, ঈশ্বর জানেন। এত বড় শিল্পী ওই গাড়োয়ানের মতো মেয়েটার জন্য পাগল হয়ে উঠলেন। কাপড় গয়না কত কি দিয়ে ডুবিয়ে দিলেন। ইদানিং কাজ পেয়েছিলেন ভালো, খুব রোজগার হতো, সবই ঢালতেন ওর পায়ে। মায়ের ভয়ে সোনা ওকে বাবু করলে। আর একখানা ঘর ভাড়া করে সেখানে রাজপ্রাসাদের মতো সংসার পাতলেন ঠাকুরপো। অভাব নেই কিছুর। কিন্তু সে বেটিরও কি যে নজর, সে বখাটে ছোড়ার জন্য প্রাণ যেত ওর। কবার ধরা পড়ল, রাগারাগি অভিমান কত কি। সোনাও ওর পরোয়া করত না, কথায় কথায় বলতো, দূর হও, অমন বাবু আমার দরকার নেই। ঠাকুরপোই শেষে পায়ে ধরে আবার আসতেন, যেন কি গুণ করেছিল ছুরি। কিন্তু তবুও এত করেও মন পেলেন না। একদিন রাত্রে বাড়ি চলে গেছেন, কিন্তু থাকতে পারেননি। অনেক রাতে আবার ফিরে এসেছেন। দেখেন সেই মূর্তিমান ওর ঘরে, ওর বিছানায় বসে গল্প করছে। হেসে ঢলে পড়ছে তার গায়ে সোনা। কান পেতে শুনলেন ওকে নিয়ে হাসাহাসি। ব্যাস, পকেটে পিস্তল ছিল, হয়তো কিছু সন্দেহ করে এসেছিলেন, কিন্তু সোনাকে মারতে হাত উঠল না। বাড়ি থেকে বেরিয়ে নিজের বুকেই করলেন গুলি। মাসিমা চোখ মুছলেন। বলতে বলতে ওর কণ্ঠস্বর গাঢ় হয়ে এসেছিল। আমি চুপ করে বসে রইলাম। অপরাহ্নের রোদ মিলিয়ে এসেছে। নীল সমুদ্রে নামছে অন্ধরাত্রির কালিমা। সমুদ্র বেলা থেকে ভেসে আসছে ঢেউয়ের শব্দের সঙ্গে বহু কণ্ঠের মিলিত কলরব। এখানে আমরা দুজনেই চুপচাপ। বোধ করি একই ভাবনার অতলে তলিয়ে গেছি দুজন। মানব মনের বিচিত্র দুর্গেয় রহস্যের গহনে হারিয়ে গেছি।
গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, শিল্পী ও মডেল। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।